যেই 93% ছুঁই ভোটটা হয়েছে, যেই ভোটদানের হার পড়েছে, তাতে হয়তো মানুষ দুটো বিষয় থাকছে, হয় প্রত্যাবর্তন নয় পরিবর্তন, দুপক্ষেই ভোট আসলেও আসতে পারে, তা 4 তারিখে ফলাফল আসবে, বোঝা যাবে। অন্যদিকে আবার প্রথম দফা চাইতে একটু পিছিয়ে রয়েছে দ্বিতীয় দফার ভোটের হার। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ হলে পরেও শান্তিপূর্ণ যেন থাকলো না দ্বিতীয় দফা, এবং সেখান থেকে বিক্ষিপ্ত অশান্তি, মারামারি, কখনো বা বুথ জ্যাম, কখনো বা রিগিং করা, এই সমস্ত অভিযোগ, কখনো বা ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, প্রতীকী চিহ্নে উঠিয়ে দেওয়া, বিভিন্ন রকম অভিযোগগুলো উঠছে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জায়গায় লাঠিচার্জ দেখা গেল। আমরা কথা বলবো, আমরা প্যানেলের এই ডিবেটের একদম ওপেন আপ করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা, কথা বলবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বৃষ্টি সিংহ, তৃণমূল নেত্রী রয়েছেন সুকান্ত সাহা, বিজেপি নেতা রয়েছেন, এবং রয়েছেন রতন বালা, কংগ্রেস নেতা। তিনজনকে স্বাগত কেটিভি বাংলার সঙ্গে। আমি গৌরব রয়েছে, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা, রতনদা রয়েছেন, সুকান্তদা রয়েছেন এবং বৃষ্টিদি রয়েছেন। তিনজনকে স্বাগত। দেখুন, একটা বিষয় প্রথম দফায় আপনাদের সঙ্গে আলোচনা হয়েছিল, আজ দ্বিতীয় দফা। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফা কি শান্তিপূর্ণ হচ্ছে, কি মনে করছেন? প্রথমেই যাচ্ছি বৃষ্টিদির কাছে, তৃণমূল নেত্রী রয়েছেন। শান্তিপূর্ণ হচ্ছে, কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী একটু গন্ডগোল করছে, যেটা কাল রাতে তো করেছিল। কেন্দ্রীয় বাহিনী গন্ডগোল করছে? শুরুতেই আপনার কাউন্টার করলাম, কেন্দ্রীয় বাহিনী গন্ডগোল করছে? হ্যাঁ, আমরা চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছি, এরকম মানুষ অসুস্থ হয়ে বলছে, এটা তো ঠিক না। না, এই জিনিসগুলো খারাপ না হলে ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমিও ভোট দিতে গিয়েছিলাম, আমারও দ্বিতীয় দফারই ভোট ছিল। তো সেখানে দেখলাম মানুষের মধ্যে এসআইআর নিয়ে একটা ক্ষোভ তো রয়েছেই, তারা সেটার পক্ষে দিচ্ছে। এবং এটাও আমি দেখলাম, এটা হয়তো বলা উচিত না, তবু বলছি, এরকম আমি দেখলাম কেউ যদি দুটো পার্টিকেই পছন্দ না করে, টিএমসি বা বিজেপি, আমি এরকম দেখলাম যে আদার্সরা কিছু ভোট পাচ্ছে, কিন্তু ভোট কিন্তু বিজেপির থেকে যাচ্ছে না। আমি মানুষের মধ্যে এটা আমি বুঝলাম। আচ্ছা, আপনি বুঝতে পারলেন, অ্যানালাইজ করলেন, ভালো কথা। আমি আসি পরবর্তীতে রতনদার কাছে আসি। রতনদা, মূলত শুরুটা যাতে করলাম, ভোটটা কেমন হচ্ছে কি বুঝছেন? একদম গৌরব, দেখো বহু বছর পর এর আগে যে বিগত নির্বাচনগুলো যদি দেখা যায়, তাতে যেভাবে হিংসা বলো, খুন বলো, মানুষের আমরা দেখেছি ব্যালট পেপার বা ব্যালট বক্স নিয়ে নদীতে ফেলে দেওয়া, তোমাদের এই চ্যানেলেই আমরা যেভাবে দেখেছি, সেইখান থেকে কোথাও যেন মনে হচ্ছে বহু বছর পর, বহু নির্বাচন পর আজকে পশ্চিম বাংলায় যে সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন হচ্ছে, এবং মানুষ যে তারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারছে, এটা কিন্তু একটা খুবই পজিটিভ দিক বলে মনে করছি আমরা। কারণ দেখো দেখো আমরা বিভিন্ন জায়গাতে যেরকম বিহার বা অন্যান্য স্টেটে আমরা যেরকম দেখতাম যে বিহারে এক সময় খুব জঙ্গলরাজ ছিল, যেখানে ভোটের নামে প্রহসন হতো, তারপরে সেখানেও দেখেছি একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। এখন নির্বাচন কমিশনকে আমরা যতই যা বলি, দিনের শেষে কিন্তু এটা বলতেই হয়, যেখানে প্রথম দফায় 93% মতো ভোট হয়েছে, এখনো পর্যন্ত দ্বিতীয় দফাতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে 67% ভোট এবং সার্বিকভাবে 61% ভোট কিন্তু একটার মধ্যে পড়েছে। তাহলে ভোটের যে মানে গতি, তাতে দেখা যাচ্ছে যে প্রায় যদি 93% না হয়, তবুও 90% আশা করা যায় যে দ্বিতীয় দফায় ছুঁই হবে। কিন্তু এ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে কিছু বিচ্ছিন্ন ঘটনা, এগুলো ঘটার পেছনে কারণটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে যে দেখো, কিছু এজেন্ট, ওই যে বলছে না যে ভেতরে খুব গ্যাঞ্জাম হচ্ছে, কিছু নির্দল প্রার্থী দাঁড় করায়, যেরকম তৃণমূল পার্টি বলো বা বিজেপি পার্টি বলো, বিভিন্ন পার্টি তারা নির্দলের কিছু ড্যামি প্রার্থী দাঁড় করানোর পরে তাদের যে এজেন্ট হওয়ার, সেই এজেন্ট গুলোকে তারা ব্যবহার করে, তখন ভেতরে গিয়ে 7টা 8টা 9টা এরকম একটা এজেন্ট ঢুকে যায়। সেখানটাতে তো সেই এজেন্ট গুলো ভোটারদের বলো বা ওখানে যারা আমি বিস্তারিত আসবো আপনার কাছে, আমি আসবো স্ট্যান্ড পয়েন্ট রাখার জন্য সময় দিলাম। আমি যাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্তদা রয়েছেন, বিজেপি নেতা। প্রথমে শুরুটা হলো কিন্তু জিজ্ঞেস করেছিলাম ভোটটা কেমন হচ্ছে, কেন্দ্র বাহিনীর অভিযোগটা আসলো, কেন্দ্র বাহিনী গন্ডগোল করছে, অশান্তি তৈরি করার ছক করছে। সাধারণ মানুষ কিংবা নেতা নেতৃত্বরা বা জনপ্রতিনিধিরা কিন্তু কোনো রকমভাবেই অশান্তি করার ছক করছেন না, ছকটা হচ্ছে কেন্দ্র বাহিনীর তরফ থেকে, অভিযোগটা আসছে। ভোট কেমন হচ্ছে আলটিমেটলি? দেখুন, আলটিমেট গণতন্ত্রের উৎসবে মানুষ মেতেছেন। অনেকদিন পরে মানুষ নিজের ভোটটা অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই নিজে দিতে পারছেন, যেটা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। ফেস্টিভ মুডে মানুষ ভোট দিচ্ছেন। যেখানে অশান্তি হচ্ছে সেখানে আমরা নির্বাচন কমিশনের তৎপরতা দেখতে পাচ্ছি। তৃণমূলের গুন্ডারা ভেতরে ঢুকে গেছে, বিজেপি ক্ষমতায় চলে এসছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা 4 তারিখ। তো ওভারঅল মোটামুটি ভালোভাবেই ভোট হচ্ছে।
আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যদি কারো অভিযোগ কোনো কিছু থেকে থাকে তো যান, তারা কোর্টে যান, অন্য কোনো ফোরাম থাকলে সেখানে যান। মানুষকে কেন্দ্রীয় বাহিনী ভোট করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, ভোট লুটে নেওয়ার সুযোগটা কমে গেছে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যোগীরাজ্যের উত্তরপ্রদেশের যোগীরাজ্যের সিংহাম বলা হয়, দামাং বলা হয়, অজয় পাল শর্মা, তার বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু মামলা হয়ে গিয়েছে, যদি বা খারিজ করে দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে অবজারভারের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি আপনার বিরুদ্ধে একটা মামলা করে দিলাম, কিন্তু সেটা তো দেখতে হবে যে সেই মামলাটা গৃহীত হয়েছে কিনা। মামলাটা তো গৃহীতই হয়নি, মামলাটা তো খারিজ হয়ে গেছে। বেশ, পাল্টা আবার যেই আইপিএস এর বিরুদ্ধে কার্যত বিভিন্ন রকম ওই স্বল্প বয়সের নাচের ভিডিও ভাইরাল হচ্ছিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আবার দিল্লিতে এফআইআর হয়ে গেল মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই খবরও রয়েছে আমাদের কাছে। ওটা তার ব্যক্তি জীবন কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তবে যতদূর জানা আছে যে ভাইরাল হয়েছিল সেটা নিয়ে অনেকদিন আগে বিষয়টা হয়েছিল এবং সেটা নিয়ে মামলাও হয়েছিল। হ্যাঁ, আমি যতটা জানি, এবং সেটা টেকে নিয়ে আর কি, এটা ব্যক্তিগত একটা পার্সোনাল অ্যাটাকের জায়গায় চলে যাচ্ছে। বেশ, এ নিয়ে একটু বৃষ্টিদির সঙ্গে কথা বলার চেষ্টা করব। বৃষ্টিদি, জানতে চাইবো, যেমনটা আমরা দেখছি আজকের উত্তপ্ত পরিস্থিতি, বলা যেতে পারে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা উঠে আসছে, কখনো ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার ঘটনা উঠে আসছে, কখনো বা বলা যেতে পারে নকল ইভিএম মেশিন, সেই ঘটনাও কিন্তু উঠে আসে বুধ থেকে। আর তারই মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ক্ষমা করবেন মনোজ কুমার আগরওয়াল, তিনি যখন সিইও যখন সাংবাদিক বৈঠক করেন, তিনি কিন্তু বলছেন যে পুলিশের কাছে লাঠি আছে, সে লাঠি চার্জ পুলিশ করবেই। এই প্রসঙ্গ যখন উঠে আসে আর একজন সিইও তিনি যখন সরাসরি বলছেন লাঠি আছে, লাঠি চার্জ করবে, সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই পুরো নির্বাচনকে? দেখো, নির্বাচন প্রক্রিয়ার ঠিকই আছে, মানুষ তার ভোটাধিকার ঠিকভাবেই প্রয়োগ করছে এবং আমরা তো আশাবাদী যে তৃণমূল জিতবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, এসআইআর এ যা হয়েছে মানুষ তাতে বিক্ষুব্ধ, এত লাইনে দাঁড়িয়ে রেখেছে দেখলাম, কেন্দ্রীয় বাহিনী একজন একজন করে ভোট দিতে ঢোকাচ্ছে, এবার এত লাইনের ফলে অনেকে রেগে যাচ্ছে। এটা তাদের নিজেদের মতামত, মানুষ কিছু কিছু জায়গায় আমরা তাহলে ভবানীপুরেও দেখতে পেলাম সেই ক্ষুব্ধতা, যেখানে মানুষ রেগে গেছেন। আপনি যেমনটা বলছেন এসআইআর এর জন্য রেগে গিয়ে শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান। একদমই তাই, একদমই তাই। এটা তো মানুষের রাগ, এটা আমরা কি করব? সাধারণ মানুষ যদি রেগে যায়, কিন্তু সেই মানুষের রাগ দেখানোর জন্য নির্বাচন বিধি কি তারা উল্লঙ্ঘন করবেন? সেটা তো না, এইটা তো দেখুন আমাদের হাতে নয় মানুষ কি করে, মানুষ কাকে ভোট দেবে এটাও যেমন আমাদের সবটা হাতে নয়। কোথাও তো এবার তো শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে, এবার কোথাও কোথাও তারা শুভেন্দু অধিকারীকে দেখলে এরকম করে, এটা আমরা কি করব? তারা পছন্দ করে না মানুষ, এটা তো আমাদের কিছু করার নেই। রতন বাবুর কাছে যাবো। রতন বাবু, যেমনটা বৃষ্টিদি বলছে যে মানুষের রাগ, ক্ষোভের কারণে এই রাগ, কিন্তু মানুষ সেখানে বলছেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, তারা কি বলবেন? দেখুন, বৃষ্টিদির তো কিছু বলার নেই, উনি তো বলছেন, কারণ আমরা যেটা দেখেছি পশ্চিম বাংলার প্রত্যেকটা নির্বাচনে, যেখানটাতে আমরা দেখেছি তারা গুন্ডা বদমাস যারা সমাজ বিরোধী, তারা বুথ দখল করে দেয়, তারা ছাপ্পা দেয়, র্যাগিং করে, এই জিনিসটা এখন করতে পারছে না। অতএব যে তৃণমূল কংগ্রেস যে আলটিমেটলি মানে যেতে বসেছে পশ্চিম বাংলা থেকে, তারা যে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি যাও মানে বিদায় নিতে চলেছে, সেটা সময়ের অপেক্ষা। কারণ মানুষ বলে দিচ্ছে তাদের স্বতঃস্ফূর্তি। এখন একটা জিনিস দেখা যাচ্ছে খুব ভালো, যে মানুষকে মানে বলতে হচ্ছে না ভোট দিতে যাওয়ার জন্য, তারা কিন্তু নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছে। এখানে একটা কথা বলা যেতে পারে যে এসআইআর একটু দাঁড়িয়ে আমি সুকান্ত বাবুকে বলবো। সুকান্ত বাবু, আপনি ক্যামেরাটা যদি একদিকে স্থির করে রেখে যদি থাকেন। রতন বাবু বলুন। হ্যাঁ, একটা জিনিস এখানে পরিষ্কার যে এসআইআর এ যাদের নাম উঠেছে তারা কোথাও একটা মানে ভয় ভীতির জায়গা ছিল, যে যদি ভোটটা না দিতে যায় সেক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাবসেন্ট আছে, সেক্ষেত্রে যদি আবার এসআইআর এর কোনো কারণে যদি নামটা কেটে যায়, এই একটা ভয় থেকেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যাচ্ছে, কাউকে বলতে হচ্ছে না, জোর করতে হচ্ছে না। তবুও বিচ্ছিন্ন কিছু ঘটনা, এটা পশ্চিম বাংলায় সবচেয়ে বড় কথা, যে এই যে দুষ্কৃতীদেরকে এই ভোটের কদিন আগে যে ধরা হলো, পাকড়াও করা হলো, প্রায় 3000 জায়গা জায়গা থেকে যে দুষ্কৃতীদের ধরা হলো, এতে একটা জিনিস ভালো হয়েছে যে যাদেরকে মানে এই তৃণমূল কংগ্রেস মানে যাকে বলে পুষে রাখা,
পুষে রেখেছিল যে ভোটের সময়তে গুন্ডামি করা, মস্তানি করা, বুথ জ্যাম করা, মানুষকে ভোট কেন্দ্রে যেতে না দিয়া। পাশাপাশি আর একটা জিনিস ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনকে, যে বহুতলে যে সমস্ত নির্বাচনে যারা আছে তারা সেখানে যে তারা বুথ ক্যাম্পগুলো তৈরি করেছে, সেই জায়গাতে কিন্তু খুব ভালো কাজ করেছে। আমরা কিন্তু বিগত দিনে দেখেছি যে যারা আবাসিকে যারা থাকতো তাদেরকে কিন্তু গেটেই আটকে রাখা হতো, তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে ভোট দিতে পারতো না। তো যাই হোক, সার্বিক দিক থেকে আমরা মনে করি গণতন্ত্রের উৎসব, বহু বছর পর পশ্চিম বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। এদিকে একটা জিনিস লাভ কি জানেন, এদিকে একটা জিনিস হচ্ছে যে যারা জনপ্রতিনিধি বা যে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা কর্মীরা আছে, তারাও অন্তত পক্ষে জনগণকে সম্মানটুকু দিবে, তাদের সম্মানটুকু দিবে। তারা জানে যে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারে। তাই তাদের যে কংগ্রেসের কি ধৈর্য শক্তিটা কি একটু বেশি নাকি? কংগ্রেসের ধৈর্যটা কি একটু বেশি? কেননা ভবানীপুরে যে হইচই শুরু হয়ে গিয়েছে, হাল্লাবোল শুরু হয়ে গিয়েছে, একদিকে মমতা একদিকে শুভেন্দু, মাঝখান থেকে আপনাদের ক্যান্ডিডেটকে কোথায় সারাদিন কোথায় গেল, কোথায় ভোট দিল দেখা যাচ্ছে না। জমজমাট লড়াই কিন্তু বলা যায় প্রেস্টিজিয়াস ফাইটে মমতা আর শুভেন্দুর মধ্যে দেখা যাচ্ছে আলটিমেটলি। আপনারা কি লড়াই রয়েছেন তো আদতেও? লড়াই কি আপনারা রয়েছেন? বলি এখানে বলি যে আমাদের ভবানীপুরের ক্যান্ডিডেট প্রদীপ প্রসাদ, তিনি তার সীমিত ক্ষমতায়, আপনারা তো জানেন আমরা 294টা আসনেই লড়াই করছি, এককভাবে করছি। এবং আমাদের নেতা রাহুল গান্ধী এসেও বলে গেছেন যে যদি পশ্চিম বাংলায় বলে না সারা ভারতবর্ষে বিজেপিকে কেউ হারাতে পারে তার নাম জাতীয় কংগ্রেস। কোথায় আঞ্চলিক দল দু একটা জায়গায় আছে তারা তাদের মতো লড়াই করছে, কিন্তু আলটিমেটলি আমাদের যে নীতি আদর্শ লড়াই সেখানে কিন্তু আমরা আছি। আমাদের প্রদীপ প্রসাদ যিনি লড়ছেন ভবানীপুরে, তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সেখানে গেছিলেন এবং প্রচার করেছেন, এবং সেখানকার মানুষকে তিনি বার্তা দিয়েছেন যে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করুন। কারণ জাতীয় কংগ্রেস থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে, জাতীয় কংগ্রেস ভেঙে কিন্তু তৃণমূল কংগ্রেস হয়েছে। সেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে এবং কংগ্রেসের সহযোগিতা নিয়ে কিন্তু মানুষ এখন বুঝতে চলেছে যে সার্বিক এই যে সমস্ত এসআইআর বলুন, এই যে দেশের যে সমস্ত আর্থিক সংকট, ঠিক আছে আপনারা এককভাবে লড়াই করছেন, ধৈর্য শক্তি বাড়ছে, কিন্তু মাঝখান থেকে এই কাদা ছোড়াছড়ি হাল্লাবোল হইচই হচ্ছে শুধুমাত্র এই তৃণমূল আর কংগ্রেস, কিংবা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি কিংবা আইএসএফ বা যাই অন্যান্য দলগুলো বলুন না কেন, কিন্তু মাঠে ময়দানে কিন্তু নতুন করে সেই জেইউপির মতন ক্যান্ডিডেট লক্ষ্য করা যাচ্ছে না। হাল্লাবোলটা নেই, প্রথম দফায় যা হওয়ার হয়ে গিয়েছে দফা দফা। কিন্তু এখান থেকে প্রশ্নটা জমজমাট লড়াইয়ে আপনারা রয়েছেন কিনা সেটাই ছিল প্রশ্ন আপনার কাছে। একদম একদম গৌরব, আমরা জমজমাট লড়াইয়ে আছি। কংগ্রেস এমন একটা দল, দেখুন সেখানটাতে বুথ দখল, র্যাগিং করা, জোর জবরদস্তি করা, আমরা এতে বিশ্বাস করি না। আমরা হচ্ছি গান্ধীবাদী আদর্শে বিশ্বাস করি। আমাদের আন্দোলন শান্তপ্রিয় আন্দোলন, আমাদের আন্দোলনে হিংসা কোথাও পাবেন না। আমাদের একজনকে খুন করে দেওয়া হলো আসানসোলে, তিনি খালি কংগ্রেস করার অপরাধে তাকে খুন করে দেওয়া হলো, তপন কান্দুকে খুন করে দেওয়া হলো। আমরা তার প্রতিবাদ করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে, আমরা পাল্টা খুনের রাজনীতি করি না যে খুন করে দিয়েছে তাই তাকে খুন করতে হবে, এই নীতিতে জাতীয় কংগ্রেস বিশ্বাস করে না। আমরা গণতান্ত্রিক পথে, দেখুন না আগে কি হয়, মানুষ তার ক্ষমতা প্রয়োগ করলে বহুত কিছু হতে পারে গৌরব। আজকে দেখুন আমরা শূন্য ছিলাম, আমাদের কটা আসন পাই আমরা দেখি, আমাদের ভোট পার্সেন্টেজ কত বাড়ছে, মানুষ কোন দিকে যাচ্ছে। আমরা সেই 4 তারিখে আবার উত্তরবঙ্গে মৌসুম বদলাবে কিনা জানা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের মৌসুম বদলাবে কিনা সে বিষয়েও এখন নজর রাখতে হবে। মৌসুম বদলানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল, এক্সিট পোলে উঠে আসছে তেমনটাই, কিন্তু যদি দক্ষিণবঙ্গে মৌসুম বদলাবে কিনা প্রশ্ন রয়েছে। সুকান্ত দা, এই বিষয়ে জানতে চাইবো, যেমনটা রতনবাবু বলছেন ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মৌসুমের পরিবর্তন হচ্ছে, কি বলবেন? দেখুন সারা পশ্চিমবঙ্গ ভোটের পরে গেরুয়াময় হবে, আপনাদের সঙ্গেও গেরুয়া আবির খেলবো। মানুষ পরিবর্তনের রুটে রয়েছেন। ওই দিদি কো প্যানেলিস্ট আমার সঙ্গে যে দিদি রয়েছেন তিনি বললেন যে মানুষ রেগে আছে, মানুষ রেগে আছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে, রেগে আছে 26,000 চাকরি চুরির বিরুদ্ধে, রেগে আছে অভয়ের যারা রিপিস, যারা অভয় বিচার পেল না তাদের বিরুদ্ধে রেগে আছে, যারা তামান্নাকে খুন করেছে তাদের বিরুদ্ধে রেগে আছে, যারা বালি চুরি করলো, কয়লা চুরি করলো, যারা পশ্চিমবঙ্গের মানুষের কোটি কোটি মানুষের স্বপ্ন চুরি করলো। একজন সিএম বলছেন তিনি মানে মানুষের কাছে কিভাবে ভোট চাইছেন আমি তো অবাক হয়ে যাই, এবং তার দলের প্রতিনিধিরাও কিভাবে একজন শিক্ষিত বেকার যুবককে ওনারা বলছেন যে শিক্ষিত বেকারদেরকে বলছেন চপ ভাজতে আর মেয়েদেরকে বলছেন মুড়ি ভাজতে। শিল্প হচ্ছে চপ আর মুড়ি,
কোনো ভারী শিল্প নেই, কোনো দিশা নেই, কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই, নাথিং। একটা দল কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন নতুন বাবু রয়েছেন, ওনারা কংগ্রেস করেন, আমি বিজেপি করি, মতাদর্শ আইডিওলজি আলাদা, কিন্তু ওনারা বলতে পারেন আমাদের হয়তো আইডিওলজি আছে, সেই আইডিওলজির সঙ্গে আমি একমত হই, কিন্তু তৃণমূলের যারা রয়েছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 2 টাকার মাল কামানো ছাড়া আর কোন রকম কোন আদর্শ আছে? কথায় কথায় আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার নেতা মমতা ব্যানার্জি হতে পারেন, কিন্তু তারা কোন ব্যক্তি মানুষ বেশ বেশ বৃষ্টিদি, জানতে চাইবো, বড় অভিযোগ কিন্তু উঠে আসছে, বলছেন বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। সুকান্ত বাবুর প্রশ্ন। সেন্ট্রাল থেকে কটা চাকরি হয়েছে? 3 কোটি যুবক যুবতী তো বিদেশে চলে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিজেপি সরকার আসার পরে না কোনো চাকরি বাকরি দিয়েছে, হলো তার জন্য 73টা ট্রেন কি উন্নয়ন রয়েছে? কিছু বিজেপি বিরোধী শক্ত, বিজেপি বিরোধী একটা শক্ত মুখ চাইছে, সেই লড়াইটা কংগ্রেসরাও দিতে পারছেন। মানুষ বিজেপিকে পছন্দ করছে না সারা দেশে। তারা যদি বিজেপি বিরোধী একটা বিধানসভা, লোকসভা নয়, ভোটটা কিন্তু চলছে বিধানসভা, আর বিধানসভা নির্বাচনী প্যানেলটা করছি আমরা। আপনারা দিশা দেখাচ্ছেন, আপনারা চপুরি ভাবতে পারছেন না, আপনারা পশ্চিমবঙ্গকে শিল্পায়নের পথ দেখাবেন। বিজেপি কি বললো? বিজেপি তো বলছে 3000 টাকা করে দেবো। বিজেপি কোথায় শিল্পের কথা বলেছে? সেন্ট্রালের কটা চাকরি হয়েছে এই বছরে? বছরে 2 কোটি চাকরি, একটা তো দেয়। সেন্ট্রালের কটা চাকরি হয়েছে? আমরা 22টা রাজ্যে সরকারে রয়েছি, 20টা রাজ্যে এককভাবে, দুটোতে অ্যালায়েন্সে, সেখানে দেখে আসুন কটা রাজ্যে চাকরি হয়েছে, সেখানে ডিএ কতটা হয়েছে। মানুষ দিদি আপনাদের কথা শুনতে চাইছে না। ছেড়ে দিন কেন্দ্রের কথা, ছেড়ে দিন দিদি, দাদা কেন্দ্রের কথা ছেড়ে দিন, রাজ্যের কথা হচ্ছে, ভোটের কথা হচ্ছে, সাধারণ মানুষের রুটি রুজির কথা হচ্ছে। মানুষ তো ভোটটা দেবেন আলটিমেটলি, যে দলকে দিক না কেন ভোটটা মানুষ দেবেন, তাই না? সেখান থেকে একদমই তাই। তো লোকসভার কথা ভুলে যান না, আমরা কথা বলি বিধানসভা নিয়ে, প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষ তারা নিজেদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। এখন প্রায় 3:41 বাজে, আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের ভোট প্রয়োগ করতে পারবেন কিনা, প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে। নির্বাচন কমিশন যতটা তৎপর, কেন্দ্রীয় বাহিনী যতটা তৎপর, ততটাই কি তৎপর রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যাতে মানুষ ভোট দিতে পারে? এই প্রশ্ন কিন্তু উঠে আসে। রতন বাবু। তাই। হ্যাঁ, একটা জিনিস আজকে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে কেন্দ্র বাহিনীর সাথে সাথে যে পশ্চিম বাংলার যে পুলিশ বাহিনী, তাদের যা তৎপরতা দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে ভাবা যায় না যে এই তৎপরতা আমরা গত নির্বাচনগুলোতে কিন্তু দেখিনি পুলিশ বাহিনীর এরকম তৎপরতা। আপনারা যেটা ফুটেজ দেখাচ্ছেন সেখানে কিন্তু সমানে কিন্তু পশ্চিম বাংলার পুলিশ বাহিনী। তার মানে কি? তার মানে হচ্ছে দাসত্ব যদি আনন্দের হয়, তাহলে মানুষ দাসত্বের আনন্দ নিতেই ব্যস্ত থাকে। মানে এমন ভাবে কৃতদাসে পুলিশদেরকে মানে পরিণত করেছিল এই সরকার, যাতে তারা ভেবেছিল যে এই তৃণমূল বোধহয় আর কোনোদিন এই পশ্চিম বাংলা থেকে যাবে না। তাদের দাসত্বগিরি করতে করতে তারা কোথাও যেন তাদের চাকরির যে তাদের যে শপথের যে কথাটা, যে আমি মানুষের জন্য কাজ করব, কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করব না, সেই কথাটা তারা ভুলে গেছিল। যখন তারা সেই ভুলে যাওয়ার থেকে যখন যারা বেরিয়ে এসছে, যে কেন্দ্র বাহিনীকে যখন দেখছে যে তারাও দেশের সেবা করে এবং তাদেরকে মানুষ স্যালুট করে, আমাদেরকে গালাগালি দেয়, কোথাও যেন সেখান থেকে তারাও কিন্তু তারা এত তৎপরতা দেখাচ্ছে। আমরা চাই যে মানুষ ভোট দিক, যাকে খুশি তাকে দিক, কেউ নির্বাচিত হবে, কেউ বিরোধী থাকবে, এটাই স্বাভাবিক গণতন্ত্রে। 5 বছর পর পর নির্বাচন হবে, রক্ত কেন ঝরবে? কেন মানুষ খুন হবে নির্বাচনকে কেন্দ্র করে? ভোট মিটে যাবে, মানুষ প্রতিবেশী একে অপরের সাথে মিলেমিশে থাকবে, এটাই তো হওয়া উচিত। গণতন্ত্রের উৎসবে আমরা সবাই মিলেমিশে থাকবো। কোথাও যেন এরা এতটাই অর্থ লোভ বলুন, চাকরি চুরি বলুন, দুর্নীতি বলুন, হ্যাঁ, তারা গুন্ডা বদমাশদেরকে পুষে রেখেছিল। একদম আপনার সাথে একদম সহমত। কেননা এত দশক পর হয়তো বাংলায় এমন নির্বাচন দেখা গেল যেখানে বোমা পড়লো না, যেখানে গুলি চললো না, যেখানে পর্যন্ত মৃত্যু হলো না, মৃত্যুহীন ভোট হচ্ছে, বোমাবিহীন ভোট হচ্ছে। যদিও ভোটের আগে একদম করা গাইডলাইন ছিল কমিশনের, যেখানে
মূলত বোমা উদ্ধার হবে, তার জন্য দায়ভার সেখানকার ওসি আইসিকে নিতে হবে। কার্যত বোমাবাজি তো অন্তত যে দলই হোক না কেন ঘটাতে এবার পারেনি, তা যেই দলই হোক না কেন, যেই দলই হোক, যে প্রতিনিধিরাই হোক না কেন। কিন্তু প্রশ্ন এখানে থাকছে যে নির্বাচন কমিশন অবজারভার নিয়ে এসেছে, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে এক্সট্রাভাবে মোতায়েন করেছে, প্রায় 2300 কোম্পানির বেশি কোম্পানি রয়ে দিয়ে রীতিমতন দক্ষিণবঙ্গের ভোট চলছে এবং পাশাপাশি এই 142 খানা কেন্দ্রের ভোট গ্রহণ চলছে। কিন্তু অবজারভার যখন দেখবেন কোথাও মানুষকে ধমকানো হচ্ছে, কোথাও চমকানো হচ্ছে, কোথাও মূলত থ্রেট দেওয়া হচ্ছে ভোটারদের, তখন অ্যালিগেশন কি আসবে যে তিনি স্টানবাজি করছেন? হ্যাঁ গৌরব, দেখো একটা কথা কি, যে আমরা তো এরকম চাইনি যে আমাদের বাংলা যেখানে এই বাংলায় যেখানে রবীন্দ্রনাথ, নজরুল বলো, নেতাজি সুভাষচন্দ্র বলো, বড় বড় মনীষ ঋষিরা এই বাংলায় জন্মগ্রহণ করেছে, এই বাংলায় নির্বাচন হয়েছে, স্বাধীনতার পরেও নির্বাচন হয়েছে, তখনও রক্তক্ষয় হয়নি। আমরা তো চাই যে বাঙালি হিসেবে যে বাংলায় এত কেন্দ্র বাহিনী কেন আসবে, এত কেন খুনাখুনি হবে? আমরা তো শান্তিপূর্ণভাবে নিজের ভোটটা নিজে দেবে। কিন্তু যেই সংস্কৃতি জন্ম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এমন পরিবেশ তৈরি করেছেন যে বাধ্য হয়েছে আজকে নির্বাচন কমিশন যে পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ কেন্দ্র বাহিনী প্রবেশ করানো। এগুলো দরকার ছিল না খুব একটা। এখানকার যে পুলিশের আজকে যে তৎপরতা দেখছি, এই ভাব যদি আমাদের প্রতিটা নির্বাচনে পুলিশের যদি এই সক্রিয়তা আমরা দেখি, তাহলে দরকার নাই কেন্দ্র বাহিনী। আমার একটা কিন্তু কোশ্চেন রয়েছে, ডাউটও রয়েছে আপনার কাছে, একটা ডাউটও রয়েছে, কোশ্চেনও রয়েছে। খারাপভাবে নেবেন না প্লিজ, কারণ ইন্ডিজোটের ক্ষেত্রে আপনারা কত প্রেসারে পড়বেন না তো দেশের জাতীয়তার রাজনীতিতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কথা বলছেন, দেখুন রাহুল গান্ধী বলেছেন, দাদা শোনো, আজকে বিধানসভা নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেটে বিধানসভা নির্বাচন হচ্ছে। পশ্চিম বাংলাতে কে ইন্ডিজোটের উনি কোনো অসুবিধায় পড়বে না, আমার মনে হচ্ছে উনি কৌস্তব বাগচির মতো ওই পথেই হাঁটবে, এটাই হচ্ছে। আচ্ছা, আজকে বেকারের সংখ্যা বলি বেকারদের সংখ্যার কথা দিদি বলছিলেন, বৃষ্টিদি, আজকে 84 লক্ষ ফর্ম ফিল আপ করেছে বেকাররা লাইনে দাঁড়িয়ে। পশ্চিম বাংলা যদি এত মতো হাঁটবেন না তো আপনি বিজেপি বলি 84 লক্ষ বেকাররা ফর্ম ফিল আপ করলো কেন? 1,500 টাকার জন্য। ব্যক্তিগত প্রসঙ্গে যাবো না, কে কোথায় যাবেন না যাবেন সেটা যেতেই পারেন, সেটা পরের বিষয়, সেটা তো যাচ্ছি না, ছেড়ে দিন। এটা তো গৌরব, একটা জিনিস বলতে হবে, সারা বাংলা জুড়ে চাকরি নাই, রুজি রুটি নাই, শিল্প নাই, কলকারখানা নাই, যেখানে বেকাররা লাইনে দাঁড়িয়ে 84 লক্ষ ফর্ম ফিল আপ করছে, সেখানটাতে যদি বলে যে বেকার সমস্যা পশ্চিম বাংলায় দূর করে দিয়েছে, 5 লক্ষ চাকরি দিবে বলেছিল মাননীয়া, সেগুলো কোথায় গেল? 1,500 টাকা 3,000 টাকা ভাতা দিলেই কি বেকার সমস্যা দূর হয়ে যায়? বৃষ্টিদি আজকে বলুন, আপনি বলছিলেন একটা যুব ছেলে, তারা কোথায় যাবে বলুন তো শিক্ষিত হয়ে? তারা তো চাকরি খুঁজবে, তারা তো পড়াশোনার পরিবেশই নেই। বিহার থেকে এখানে আসে পড়তে, আমরা যদি জিজ্ঞেস করি যে বিহার থাকতে এখানে এসেছি, বলে আমাদের ওখানে পড়াশোনার পরিবেশই নেই, ওরা তো পড়াশোনাই করে না, ওখানে বেকার হবে কি করে? আর বেকাররাও এখানে আসে, আর স্টুডেন্টরা এখানে চলে আসে পড়াশোনা করতে ইউপি বিহার থেকে। বিজেপি রাজ্যে তো পড়াশোনার পরিবেশই নেই। হ্যাঁ, সেই পড়াশোনার কি হালটা ওনারা করে রেখেছেন সেটা হচ্ছে 8,200 উপরে স্কুল বন্ধ, মেয়েদের সাইকেল দিচ্ছেন, শিক্ষাটা কেড়ে নিচ্ছেন। ওনার তার সহকর্মীর হাতে হাজার ল কলেজে রেপ হয়েছে। আজকে পড়াশোনাটা যেটা একদম এখানে কি বলুন তো, আমার একটা কথা মনে এলো, হিরোপ রাজার দেশে একটা দেখবেন, আরেকবার দেখে নেবেন, দেখেছেন নিশ্চয়ই কম বেশি আমরা প্রত্যেকেই দেখেছি, সেখানে উৎপল দত্তের একটা ডায়লগ ছিল, যে যত পড়ে সে তত কম মানে, সে তত বেশি প্রশ্ন করে। তো মমতা ব্যানার্জি চেয়েছিলেন একটা প্রশ্নহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, সেদিকেই উনি নিয়ে যাচ্ছিলেন। সেই জন্য কি বলুন তো, আজকে সরকারি স্কুলগুলোতে তালা বন্ধ। এই যে আমি বললাম 8,200 উপরে বন্ধ, কয়েক হাজার স্কুলে মানে উপস্থিতির হার 0, ছাত্র শিক্ষক যে আনুপাতিক হার, সেই রেশিওটা একেবারে ভয়াবহ মানে খারাপ জায়গায় চলে এসেছে। আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। তো সুতরাং এডুকেশনের কি হাল, সেটা ওনার কাছ থেকে আমি শিখবো না, বা ওনার কাছ থেকে সাজেশন দিতে হবে না, ওনার কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে না। একটা এসএসসি ঠিকঠাক ভাবে করাতে পেরেছেন, একটা এসএসসি গোটা ক্যাবিনেটটা চলে যাবে, গোটা ক্যাবিনেটটা। আমি বলছি, আমি নদিয়া জেলার ছেলে, ওখানটায় মানিক ভট্টাচার্য, আমি বলছি না, আপনাদের এমপি মহামুদ্র বলেছেন মানিক চোর, ওর বউ চোর, ওর ছেলে চোর, 3টেই জেল খেটেছে।
পার্থ চ্যাটার্জি যখন ক্যাবিনেটে সুপার নিউমারের পোস্ট তৈরি হয়েছিল, সেটা এন্টায়ার ক্যাবিনেটের প্রশ্ন রয়েছে, আপনার কাছে প্রশ্ন রয়েছে, দাঁড়ান। এখানে ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সরকার দেখছে, ইনকাম আইটি সেক্টর বলুন না ইডি বলুন, সিবিআই বলুন, তারা তো তদন্ত করলো, ছাড়া কিভাবে পেয়ে যাচ্ছে? তদন্ত প্রক্রিয়া কোথায় যাচ্ছে? এই প্রশ্নটা আপনাদেরকে বর্তাতে হবে। কেন্দ্রীয় সরকার, আপনাদের সরকার রয়েছে, আপনারা কি কেন্দ্রীয় সরকার যে প্রেশারটা দিয়েছেন? সুকান্ত দা, কেন্দ্রীয় সরকার কি প্রেশারটা সিবিআই বা ইডি কে বা আইটি সেক্টরকে কি দিয়েছে যে যাদের বিরুদ্ধে স্ক্যামের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে তারা কিভাবে ছাড়া পেয়ে যাচ্ছে, তদন্ত করে চলছে না? এটা কি কেন্দ্রীয় সরকার থেকে প্রেশারটা এসছে কখনো, নাকি শুধুমাত্র ভোটের আগে ললিপপ ধরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা? অভিযোগটা তো উঠে আসে যে আপনি যে সংস্থাগুলোর কথা বলছেন, ইডি, সিবিআই, এনআইএ, হোয়াট এভার ইট মে বি, সেটা প্রত্যেকটা একটা স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থা। সেই বিষয়ে তো তারা কি করবে, কিভাবে তদন্ত করবে, আমরাও আপনাদের মতো দাবি জানাতে পারি, আমরা তো তাকে গাইড করতে পারি। আমাকে শেষ করতে দিন। আচ্ছা, যদি কেউ আইনে জামিন পেয়ে গিয়ে থাকেন, সেটাও আমার মনে হয়েছে যে সেটা বিচার প্রক্রিয়ারই একটা অংশ। আপনি জানেন যে বিচার প্রক্রিয়ার একটা দীর্ঘসূচিতার বিষয় থাকে, যার ফলে কনভিকশনের জায়গায় আসতে সময় লাগে। সুতরাং আমি সুকান্ত সাঁতো ঠিক করে দিতে পারবো না যে কবে কে কনভিক্টেড হবে। সুতরাং সেই স্বায়ত্তশাসিত সংস্থাগুলো তারা তাদের মতো করে এনকোয়ারি করছে, আমরাও দাবি করছি যাতে খুব তাড়াতাড়ি কনভিকশনের জায়গায় পৌঁছে যেতে পারে। বেশ, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট বুঝলাম। একদমই তাই, এখান থেকে কিন্তু প্রশ্ন উঠে আসছে একের পর এক। কিন্তু আজকে যে আলোচনার দিকে আমরা নজর রাখছিলাম, আজ দ্বিতীয় দফার নির্বাচন, 142টি আসনে কিন্তু আজ নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচন। সেখানে 7টি জেলা এবং কলকাতাকে দুভাগে ভাগ করায় প্রায় 8টি জেলায় নির্বাচন। আর সেই নির্বাচন এখনো পর্যন্ত কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল। আমি প্রত্যেক অতিথিকে ধন্যবাদ জানাবো আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় পার্টিসিপেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য। আর সেখান থেকেই কিন্তু উঠে আসছে বড় আপডেট। এখন বাজে প্রায় 3:51 আর এখনো পর্যন্ত বিক্ষিপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে। একদিকে যখন ভবানীপুর হাই ভোল্টেজ লড়াই চলছে, আর সেখানেও বিক্ষিপ্ত পরিস্থিতি উঠে আসে। আর সেখান থেকেও তার পাশাপাশি কিন্তু একাধিক জায়গা, ফলতাব যদি বলা যায়, তারকেশ্বর এবং বুদবুদ সহ একাধিক জায়গায় কিন্তু বলা যেতে পারে বিক্ষিপ্ত পরিস্থিতি উঠে আসে। এবং বুদবুদে নকল ইভিএম মেশিন নিয়ে যাওয়ারও কিন্তু অভিযোগ উঠে আসে এবং বেশ কিছু জায়গায় ইভিএম মেশিনে টেপ লাগানো হয়। তেহট্টে কিন্তু এইমাত্র ইভিএম বোঝায় গাড়ি ধরা পড়েছে, যদিও বা নিরাপত্তাহীনতায় ভোগা হচ্ছে এবং কোথা থেকে এলো ইভিএম, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল প্রশ্ন উঠেছে। অর্থাৎ চক্ষু চড়ক গছের মতন বিষয়গুলো এখনো সময় রয়েছে, ধৈর্য ধরুন, অনেক কিছু ঘটতে চলেছে বাংলায় হয়তো আগামীতে। এখন আমাদের শেষ করছে এখানে।